প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। যেমনটি আপনারা শুনলেন যে আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, এবং এই পর্বে আমরা সফল স্টার্টআপদের অভিজ্ঞতা শুনব। সেই সেশনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এখানে আমরা শুনবো যে বাংলাদেশে ইতিমধ্যে প্রতিষ্ঠিত স্টার্টআপগুলো কিভাবে শুরু করেছিল, তাদের সেই বেড়ে ওঠার গল্প, পেছনের প্রতিবন্ধকতা কি ছিল, এবং বিশেষ করে এই প্রতিবন্ধকতা দূরীকরণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা কি কি সহায়তা আশা করে, সেই বিষয়গুলো আমি আশা করি যে তাদের সেই গল্পে উঠে আসবে। একই সাথে আমি মনে করি যে এই অভিজ্ঞতা বিনিময় সেশনটি, এই অনুষ্ঠানে যারা শিক্ষার্থীরা যোগ দিয়েছে তারা, একই সাথে যারা স্টার্টআপ পেশাজীবী উপস্থিত আছে, এবং এই মুহূর্তে যারা দেশের বিভিন্ন প্রান্তে বসে মিডিয়াতে এই অনুষ্ঠানটি দেখছে, তারা বিশেষভাবে উপকৃত হবে। আমাদের প্রথম যে গল্পটি সেটি হচ্ছে বাংলাদেশের কৃষি এবং ফিনটেকের মেলবন্ধন, আই ফার্মার কলাপ, যেখানে প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের কৃষকদের অর্থায়ন, উপকরণ ও ন্যায্য মূল্যে সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রযুক্তি নির্ভর সাপ্লাই চেইন নেটওয়ার্ক সৃষ্টি করা হচ্ছে, যার মাধ্যমে কৃষক সম্প্রদায় থেকে তাজা পণ্য সংগ্রহ করার মাধ্যমে বাজারে প্রবেশাধিকার উন্নত করা হচ্ছে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আই ফার্মারের সহ-প্রতিষ্ঠাতা সিইও জনাব ফাহাদ ইজাজকে। জনাব ফাহাদ ইজাজ। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত তরুণ উদ্যোক্তা এবং যারা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আমার নাম ফাহাদ ইফাজ, বাংলাদেশের সবচেয়ে বড় এগ্রিটেক কোম্পানি আই ফার্মারের সহপ্রতিষ্ঠাতা ও সিইও। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যখন আমি কৃষকদের সাথে কথা বলি, একটা কথা বারবার শুনি যে তারা তাদের ছেলে মেয়েদেরকে আর কৃষিতে আনতে চান না। মাটির প্রতি যে তাদের ভালোবাসা কমে গেছে এটা কিন্তু না, কিন্তু আসল কারণ হচ্ছে তাদের ক্যাপিটাল কস্ট অনেক হাই, আবার সেই ক্যাপিটালটা সময় মতো পাওয়া যাচ্ছে না। ভালো মানের সার বীজ পাওয়া কঠিন, সঠিক পরামর্শের অভাব আছে, আর ফসল বিক্রির সময় ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। 2019 সালে আমরা দুই বন্ধু মিলে এই সমস্যাগুলো সমাধানের জন্য আই ফার্মার শুরু করি। আমাদের চিন্তাটা ছিল কৃষক যেন মৌসুমের শুরুতে সহজ শর্তে অর্থায়ন পায়, ফসল উঠার পর সেই টাকা পরিশোধ করতে পারে, ভালো উপকরণ ও সঠিক পরামর্শ পান, আর ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারে। কিন্তু আমরা খুব দ্রুত বুঝলাম যে শুধু কৃষককে নিয়ে কাজ করলে প্রবলেমটা সলভ হবে না, পুরো এগ্রিকালচার ভ্যালু চেইনকে কানেক্ট করতে হবে। তাই আজ আমরা রিটেইলার, ফার্মার, ট্রেডার, সাপ্লায়ার ও বায়ারদেরকে একই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছি। শুরুর দিকে আমরা আইসিটি মিনিস্ট্রির আইডিয়া প্রজেক্ট থেকে 10 লাখ টাকার গ্র্যান্ট পেয়েছিলাম। এরপর স্টার্টআপ বাংলাদেশ, দেশি ও বিদেশি ইনভেস্টরদের সহায়তায় আমরা আজ একটি 350 জন টিম মেম্বারের কমার্শিয়াল কোম্পানি হিসেবে দাঁড়িয়েছি। আজ 42টি জেলায় 3,20,000-এর মতন কৃষক আমাদের সঙ্গে যুক্ত। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এখন পর্যন্ত কৃষকরা 1300 কোটি টাকার বেশি অর্থায়ন পেয়েছেন, পার্টনার ব্যাংক এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। টেকনোলজি ও ডেটা ব্যবহার করে আমরা ফাইন্যান্সিং কস্ট 20% মতন কমিয়েছি কৃষকদের জন্য। আর আমাদের কাছে সবচেয়ে বড় অর্জনটা হলো যে এই কৃষকদের মধ্যে প্রায় অর্ধেক কৃষক জীবনে প্রথমবারের মতন ফর্মাল ব্যাংকিং সিস্টেমের সাথে ব্যাংকিং করছেন। 2024 সালে আমরা ফর্বস এশিয়ার 100 টু ওয়াচ তালিকায় জায়গা পেয়েছি, আর এই বছর আমাদের কৃষি ইনোভেশনের জন্য ওপেক ফান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছি। গত 2 বছর ধরে আমরা ফার্মার কার্ড নিয়ে পাইলট করছি, এবং সরকার চাইলে আমাদের এখানে কিছু এক্সপিরিয়েন্স লার্নিং আছে যেটা আমরা শেয়ার করতে প্রস্তুত। 7 বছর কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝেছি যে বাংলাদেশে পুঁজির অভাব নেই, এগ্রিকালচার ইনোভেশনের অভাব নেই। যেটা সমস্যা সেটা হচ্ছে এগুলোর সঠিক ডিস্ট্রিবিউশন। কৃষিতে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ,
বীজ বোনার 1 মাস পরে যদি কৃষকের কাছে ব্যাংকের ঋণ পৌঁছায়, তাহলে সেই ঋণের আসলে তেমন কোনো মূল্য থাকে না। টেকনোলজি, ডেটা আর নতুন ধরনের ফাইন্যান্সিং এই সমস্যার সমাধান করতে পারে, আমরা সেটা বাস্তবে প্রমাণ করেছি। কিন্তু এখন দরকার কিছু পলিসি সাপোর্ট। প্রথমত, আমাদের দেশে এখনো কোনো ন্যাশনাল ফিনটেক পলিসি নেই। এমন একটি পলিসি দরকার যাতে নতুন ধরনের টেকনোলজি বেসড ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি তৈরি হতে পারে। কারণ ফিনান্সিয়াল সার্ভিস দিতে হলে সবাইকে ব্যাংক বা এনবিএফআই হতে হবে না, আর ব্যাংক বা এনবিএফআই তৈরির মতন বিশাল ক্যাপিটালও সবার কাছে থাকা সম্ভব না। দ্বিতীয়, ক্রাউড ফান্ডিং এর জন্য একটা ক্লিয়ার লাইসেন্সিং ফ্রেমওয়ার্ক দরকার। আইফার্মারের যাত্রাটা শুরু হয়েছিল আসলে ক্রাউড ফান্ডিং দিয়ে। তখন এর জন্য কোনো স্পষ্ট পলিসি ছিল না, আজও নেই। আমার চিন্তাটা ছিল যে সমস্যাটা তো বাস্তব, সমাধানটাও দরকার। তাই শুধু পলিসির অপেক্ষায় বসে না থেকে আমরা ছোট পরিসরে কাজটা শুরু করি। আজ আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে একটা কার্যকর ক্রাউড ফান্ডিং পলিসি হলে দেশের সাধারণ মানুষের সঞ্চয় শুধু কৃষিতে নয়, এসএমই, স্টার্টআপ এবং অন্যান্য প্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্ট করার সুযোগ হবে। তৃতীয়, স্টার্টআপগুলোর বড় হওয়ার পথটা সহজ করতে হবে। গ্রোথ ক্যাপিটাল অবশ্যই দরকার আমাদের, কিন্তু এর পাশাপাশি আমাদের শুরুর বছরগুলোতে সহজ ট্যাক্স ও ভ্যাট পলিসি দরকার। কারণ আইফার্মারের মতন অনেক স্টার্টআপকে ইনফর্মাল মার্কেটের সাথে কম্পিট করতে হয়, যাদের ট্যাক্স, ভ্যাট বা কমপ্লায়েন্সের কোনো খরচ নেই। নিয়ম মেনে বড় হওয়াটা যেন শাস্তি না হয়, উৎসাহের বিষয় হয়। একই সঙ্গে আইডিয়া থেকে আইপিও যাওয়ার একটা বাস্তব রোডম্যাপ দরকার, যাতে আজকে যারা এখানে আছে এবং ছোট স্টার্টআপ হিসেবে আমরা যারা আছি, আমরা যেন স্বপ্ন দেখতে পারি একদিন একটা পাবলিক কোম্পানি বানানোর। আজও আমাদের কৃষির ভ্যালু চেইনটা সবাই আলাদাভাবে কাজ করছে। কৃষক, রিটেইলার, ট্রেডার, সাপ্লায়ার, বায়ার, ব্যাংক, এমনকি গভর্নমেন্ট, কেউ কারোর সাথে কানেক্টেড না। ডেটাও এক জায়গায় নেই এবং এই ডেটা রিয়েল টাইমে পাওয়া যাচ্ছে না। অথচ ভবিষ্যতের কৃষিতে ডেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আগামী 3 থেকে 4 বছরে আইফার্মার 10 লক্ষ কৃষকের কাছে পৌঁছাতে চায়। কিন্তু আমাদের স্বপ্ন শুধু আইফার্মারকে বড় করা নয়, বাংলাদেশের পুরো কৃষি অর্থনীতিকে একটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা। একটা প্রশ্ন করে আমি শেষ করতে চাই, আমাদের কৃষকরা কিন্তু শুধু কৃষক নন, তারা এদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোক্তা। কিন্তু আজ আমাদের কৃষকদের গড় বয়স 50 বছরের মতন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের আগামী দিনের কৃষক আসলে কারা হবে? এন্ড টু অল দ্য ইয়াং এন্টারপ্রেনার্স ইন দ্য রুম, আপনারা ছোট করে শুরু করেন, কিন্তু বড় সমস্যা সমাধানের স্বপ্ন দেখেন। কারণ আপনাদের মধ্যেই হয়তোবা আছেন আগামী দিনের কৃষি উদ্যোক্তা, টেকনোলজি এন্টারপ্রেনার এবং বাংলাদেশের পরবর্তী $1 বিলিয়ন কোম্পানির ফাউন্ডার। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ। এবারের গল্পটি মাত্র 20,000 টাকা দিয়ে শুরু হওয়া একটি বড় সাফল্য, বা যেটি বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কাজ করছে তাদের, রাফিয়া ফ্যাশন হাউস। এই মহিষী নারী মাত্র 20,000 টাকা দিয়ে, অনেক কষ্টের টাকা সেটি, সেই টাকা দিয়ে তার পথ চলা শুরু করেছিলেন। তাদের মূল প্রোডাক্ট যেটি, সেটি হচ্ছে জামদানি, যেটিকে তিনি এখন বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। আর জামদানি এখন একটি শাড়ি নয়, বিশ্বের দরবারে উনি এক্সপোর্ট করছেন ব্যাগ, টিস্যু বা হোম ডেকোরের মতো পণ্য। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাফিয়া ফ্যাশন হাউসের প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনাকে। জনাব লুৎফুন্নেসা মেঘনা। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত উপস্থিত ব্যক্তিবর্গ এবং আমার আদরের সন্তানরা, আমি লুৎফুন্নেসা মেঘনা, রাফিয়া ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা। আমি আমার মেয়ের পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করি। জীবনের এমন একটি সময় যখন চাকরি করার আমার পক্ষে সম্ভব ছিল না। তখন 2018 সালে আমার মেয়ে স্কুলে পড়ে। ওর বেতন দেওয়ার জন্য আমি 20,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করি। আজ সেই ছোট উদ্যোগটি বছরে প্রায় কোটি টাকা রাজস্ব অর্জন করছে। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে 15 জনের কর্মসংস্থান হয়েছে।
তাদের আয়ের মাধ্যমে তাদের পরিবারের জীবনমান উন্নত হচ্ছে, তাদের সন্তানেরাও আমার সন্তানের মতো শিক্ষার সুযোগ পাচ্ছে, সাথে তাঁতিদেরও জীবনমান উন্নত হচ্ছে, তাদের সন্তানেরও শিক্ষা সুযোগ পাচ্ছে। আমার কাছে এটি একজন উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বড় সাফল্য। শুধু একটি ব্যবসা নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। আমাদের প্রতিষ্ঠানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমরা সম্পূর্ণ বুট স্ট্র্যাপ কোম্পানি। আজ পর্যন্ত কোনো ধরনের অনুদান পাইনি। সরকারের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা পেলে হয়তো অনেক দূর এগিয়ে যেতাম। নিজেদের অর্জিত লাভ পুনঃবিনিয়োগ করেই কারখানা প্রতিষ্ঠা করেছি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেছি, ব্যবসাকে এ পর্যায়ে নিয়ে এসেছি। অনেকেই জামদানিকে শুধু শাড়ির মধ্যেই সীমাবদ্ধ ভাবেন, কিন্তু আমরা সেই ধারণা বদলাতে কাজ করছি। আমরা জামদানিকে আধুনিক, ব্যবহারযোগ্য এবং ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল প্রোডাক্টে রূপান্তর করেছি। বর্তমানে আমরা জামদানি ব্যাগ, জুতা, হোম ডেকোর, কর্পোরেট গিফট, ফাইল, ফোল্ডার, টিস্যু বক্স, জুয়েলারি বক্স, পোশাক সহ 100টিরও বেশি পণ্য তৈরি করছি। গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ পণ্য তৈরি করছি। আমাদের লক্ষ্য বাংলাদেশের ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি নতুন তরুণ প্রজন্মের কাছে আরও প্রাসঙ্গিক করে তোলা এবং বিশ্বব্যাপী পরিচিত করা। বর্তমানে আমরা আমাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শিক্ষার্থীদের এআই মার্কেটিংয়ের মাধ্যমে সীমিত পরিসরে ফেডেক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেন, জাপান সহ বিভিন্ন দেশে পণ্য পাঠাচ্ছি। এটি প্রমাণ করে যে বাংলাদেশি ঐতিহ্যভিত্তিক ও ইকো ফ্রেন্ডলি পণ্যের আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। যদি সরকারের সহযোগিতা পাই তাহলে সেই চাহিদা আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। বিশ্বব্যাপী ফ্যাশন ইন্ডাস্ট্রির বাজারের আকার 2.8 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল বাজারে টেকসই, সাস্টেইনেবল ও ইকো ফ্রেন্ডলি পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জামদানিকে আধুনিক ও ব্যবহারযোগ্য লাইফস্টাইল পণ্যে রূপান্তরের মাধ্যমে এটি বৈদেশিক বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা সম্ভব। আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো দেশে এবং বিভিন্ন দেশে আন্তর্জাতিক মানের শোরুম প্রতিষ্ঠা করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা এবং আরও বেশি তরুণ ও নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কারিগর ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আমি চাই ভবিষ্যৎ তরুণ প্রজন্ম বুঝুক যে উদ্যোক্তা হওয়া শুধু নিজের জন্য একটি ব্যবসা গড়ে তোলা নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা একটি শক্তিশালী মাধ্যম। অবশ্যই এই সহযোগিতা সরকারেরও থাকতে হবে। তবে সম্পূর্ণ বুট স্ট্র্যাপ প্রতিষ্ঠান হয় আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই ফান্ডিং, ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাক্সেস এবং এক্সপোর্ট সাপোর্ট পেলে আমরা উৎপাদন সম্প্রসারণ, আরও কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের ঐতিহ্যকে একটি বৈদেশিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব তরুণ প্রজন্মদেরকে সঙ্গে নিয়ে। আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সদয় বিবেচনা করছি আইসিটি ডিভিশনের সহযোগিতায় আমার উদ্ভাবনী কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুদান প্রদানের আন্তরিক আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত জি স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি জানি আপনি খেয়াল করেছেন কিনা, এবার আমি যখন একটু
মালয়েশিয়া এবং চায়নায় গিয়েছিলাম, আমার ওয়াইফ যে কাপড়গুলো পরেছিলেন ওগুলো কিন্তু সব জামদানি। আমি দেখেছি। দেখেছেন আপনি? জি, তো আমরা আছি আপনার সাথে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি নিজের হাতে আপনার জন্য একটা করেছি আমার স্টলে। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উনি যে দাবিটি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সেই দাবি পূরণের এখনই আশ্বাস দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এবারে আমরা ডেকে নেব চর্চাকে। চর্চা কাজ করছে শিক্ষা খাতে, লাখো শিক্ষার্থীর পড়াশোনাকে করেছে সহজ, আনন্দময় এবং প্রযুক্তি নির্ভর। এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করেছে 30 লক্ষেরও বেশি প্রশ্ন ব্যাংক, কৃত্রিম বুদ্ধিমাত্রা ভিত্তিক প্রশ্নের সমাধান, লাইভ টেস্ট এবং রিয়েল টেস্ট প্রতিযোগিতামূলক ফিচারের মাধ্যমে শিক্ষার্থীদের তারা সহায়তা করছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, এই চর্চা যারা শুরু করেছেন তারা এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজশাহী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়ন করছে। মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চর্চার প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলামকে। রায়হানুল ইসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। চলুন 5 বছর পেছনে ফেরা যাক। 2021 সাল, তখন আমি অ্যাডমিশনের ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম। পুরা প্রস্তুতিই ছিল আসলে কোচিং সেন্টার অ্যান্ড টেস্ট পেপার নির্ভর। সারাদিন কোচিং সেন্টার অ্যান্ড প্রাইভেট করে এসে আসলে নিজে পড়াশোনা করার কোনো সময়ই পেতাম না। তো আমরা আমার ফ্রেন্ডদের সাথে বসে একটা সিদ্ধান্ত নিলাম, যদি এমন একটা প্র্যাকটিস ভিত্তিক প্ল্যাটফর্ম করা যায় যেখানে স্টুডেন্টসরা প্র্যাকটিস করার মাধ্যমে কিছু শিখতে পারবে, মুখস্থ বিদ্যা নির্ভর হবে না, তাহলে কেমন হয়। তো সেখান থেকেই চর্চার যাত্রা শুরু। আমরা শুরু থেকে চেষ্টা করেছি যে কিভাবে পড়াশোনাকে আনন্দময় করা যায়। আমাদের নিজেদের প্রবলেম সলভ করতে যে আমরা চর্চা স্টার্ট করি, সেই চর্চাতে আজকে 25 লক্ষেরও বেশি শিক্ষার্থী। হ্যালো এভরিওয়ান, আমি সানজিদ, পড়াশোনা করছি রুয়েটে, কম্পিউটার সায়েন্স বিভাগে 4র্থ বর্ষে। আমরা চেষ্টা করছি পড়াশোনাকে কিভাবে ফান, ইফেক্টিভ অ্যান্ড গেমিফাইড করা যায় আমাদের মাস্কট চিরর মাধ্যমে। আচ্ছা, আমরা পড়াশোনাকে পার্সোনালাইজ করে এই 5 বছরে কি ট্র্যাকশন ক্রিয়েট করলাম? এই 5 বছরে 1 লক্ষেরও বেশি শিক্ষার্থী কোনো কোচিং সেন্টার নির্ভরতা ছাড়াই কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে, এবং 15,000-এর বেশি স্টুডেন্টস বিসিএস বা অন্যান্য গভর্নমেন্ট জব পেতে হেল্প করেছি আমরা। ক্লাস 6 থেকে বিসিএস পর্যন্ত আমাদের 25 লক্ষেরও বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছেন, এবং আমাদের সাবস্ক্রিপশনের কস্ট 200 টাকারও কম হয়। অনেক প্রান্তিক স্টুডেন্টরাও আমাদের সাথে ইজিলি যুক্ত হতে পারছেন। এই বর্তমানে এই এআই এর যুগে আমরা মোটেও পিছায় নেই। আমাদের এআইকে যখন কোনো স্টুডেন্ট কোনো কোয়েশ্চেন করে, এআই শুধু একটা টেক্সট বেসড সলিউশন দেয় না, এআই একটা ভিডিও বানিয়ে কোয়েশ্চেনের সলিউশনটা কমপ্লিটলি বুঝায় দেয়, এবং তাও আবার বাংলায়। আমাদের প্ল্যাটফর্মে ইউজাররা যখন রিটেন পরীক্ষা দেয়, রিটেন পরীক্ষার খাতাও ইভেন এআই ইভ্যালুয়েট করে দেয়। আমরা চেষ্টা করছি এআই দিয়ে স্টুডেন্টদের যে সবলতা, দুর্বলতা এগুলো ট্র্যাক করতে অ্যান্ড স্টুডেন্টদের হেল্প করতে, তারা যেন তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। আগে এই ধরনের পার্সোনালাইজেশন অ্যাচিভ করতে হলে একটা পার্সোনাল টিচারের প্রয়োজন হতো, এখন সেটি মাত্র 200 টাকার সাবস্ক্রিপশনে চর্চা এআইয়ের মাধ্যমে করা যাচ্ছে। অনেকেই মনে করেন যে আমাদের হেডকোয়ার্টার্স বোধহয় ঢাকাতে, আসলে তা না, আমাদের হেডকোয়ার্টার্স রাজশাহীতে। অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাদের 76 জন টিম মেম্বার্সদের বেশিরভাগই আমার মতো রানিং স্টুডেন্টস, এবং তারা প্যাশনেটলি কাজ করছে চর্চাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে। অনারেবল অ্যাডভাইজার রেহান স্যারের পরামর্শ অনুযায়ী আমরা এই সপ্তাহে একটা গ্লোবাল অ্যাপ লঞ্চ করছি, যেটা আইজিসিএসই, জিসিএসই অ্যান্ড ও লেভেল কারিকুলামকে টার্গেট করবে। আমরা 157টা দেশে 200 মিলিয়ন স্টুডেন্টকে পড়াতে চাই, অ্যান্ড চর্চাকে রাজশাহী থেকেই পুরা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, আমি এখন আমার বক্তব্যের প্রথম অংশে ফেরত যেতে চাই। এই যে চর্চা এতদিনে কি পেরেছে পড়াশোনাকে বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে আনন্দময় করে তুলতে?
আসলে চর্চা এটা একা পারবে না, কারণ স্টুডেন্টরা তাদের পড়াশোনার বেশিরভাগ সময় স্কুলে কাটায় এবং তাদের টিচারদের সাথে। যদি স্কুল অ্যান্ড টিচাররা পড়াশোনাকে আনন্দময় করে তুলতে না পারেন এবং স্টুডেন্টের মধ্যে যদি ভীতি কাজ করে, তাহলে আসলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে না। কিন্তু বর্তমান সরকারের যে ইউথ সেন্ট্রিক ইনোভেটিভ আইডিয়াসগুলো, যেমন লার্নিং উইথ হ্যাপিনেসকে প্রমোট করা কিংবা ওয়ান টিচার ওয়ান ট্যাবের মতো প্রকল্পগুলো, এই প্রকল্প আসলে আশা সঞ্চারণ করে। যদি এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়, শিক্ষা ব্যবস্থাকে আসলেই আনন্দময় করে তোলা সম্ভব। আমরা এই প্রকল্পগুলোর সাথে একমত পোষণ করি এবং সহমত পোষণ করি। স্যার এটা কি করা সম্ভব? কোনটা স্যার? এই যে লার্নিং উইথ হ্যাপিনেস, এটা করা সম্ভব যেটা আপনি বললেন মাত্র? জি স্যার, অবশ্যই করা পসিবল। আপনি যে বললেন যে করা যায় কিনা, করা কি সম্ভব? স্যার আমরা অলরেডি কিছুটা আনন্দময় করতে পেরেছি স্যার। স্টুডেন্টরা আমাদের অ্যাপে এসে প্র্যাকটিস করতে করতে শিখতে পারে স্যার। মানে ওই যে অ্যাপটা তৈরি করতে যাচ্ছেন আপনি, ওটার মাধ্যমে ওটা করা সম্ভব? জি স্যার, অবশ্যই ওয়ান টাইম ওয়ান টিচার সো আমরা স্যার আপনারই একটা পডকাস্ট দেখছিলাম শুরুতে, যে আপনি হচ্ছে ওয়ান টিচার ওয়ান ট্যাবের একটা কথা বলেছিলেন স্যার। ওটা দেখে আমরা আসলে ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমরা 1 বছর আগে রাজশাহীর দুটো স্কুলে 1 বছরের বেশি সময় ধরে পাইলটিং করছি স্যার একটা প্রজেক্ট। সেখানে 100-এরও বেশি টিচার অ্যান্ড 5,000-এরও বেশি স্টুডেন্ট এই পাইলটিং প্রসেসটাতে ইনভলভ ছিলেন। তারা ইউজ করার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে একটা অ্যাপের মাধ্যমে আসলে টিচারদের বেশিরভাগ প্রবলেম সলভ করা সম্ভব এবং স্টুডেন্টদেরকে আসলে স্কুলমুখী এবং পড়াশোনাটাকে আসলে আনন্দময় করা পসিবল। কারণ এই অ্যাপের মাধ্যমে টিচারদের ট্রেনিংয়ের পার্টটা হয়ে যাচ্ছে স্যার, তাদের অ্যাটেন্ডেন্সের পার্টটা হয়ে যাচ্ছে এবং তাদের মার্ক এন্ট্রি নিয়ে আগে পুরো জিনিসটা ম্যানুয়াল ছিল স্যার, সেটা কমপ্লিটলি একটা অ্যাপের মধ্যে চলে আসছে স্যার। তো আমরা সেখান থেকেই সিদ্ধান্ত নিই এটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার, এবং এই অ্যাপটাও আমরা হচ্ছে প্লে স্টোরে লঞ্চ করছি স্যার। আমরা চাই এই অ্যাপটা ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্পের সাথে যুক্ত করতে অ্যান্ড বিনামূল্যে বাংলাদেশের যে 10,000 স্কুলের লক্ষাধিক শিক্ষক তাদেরকে হেল্প করতে স্যার। দ্বিতীয়ত স্যার, আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও বেশি জোরদার করা উচিত। আমরা যখন চর্চা স্টার্ট করি তখন আমরা বেশ ভোগান্তিতে পড়েছি যে কিভাবে স্টার্ট আপ নিবন্ধন করব, কিভাবে ট্রেড লাইসেন্স করব, কোথায় বিন, কোথায় ভ্যাট, কোথায় টিন, এগুলো নিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এই সব কিছুর যদি একটা ওয়ান স্টপ ডিজিটাল সলিউশন থাকতো, যেখানে আমরা খুব সহজে স্টার্ট আপ নিবন্ধন করতে পারবো, তাহলে আমার মতো তরুণ উদ্যোক্তারা আরও বেশি স্টার্ট আপ কালচারে আসতে আগ্রহী হবেন। বর্তমানে আইসিটি ডিভিশন অ্যান্ড স্টার্ট আপ বাংলাদেশ এই স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও বেশি বেগবান করছে এবং আমরা নিজেরাও আইডিয়া প্রজেক্টের একটা গ্র্যান্টের জন্য সিলেক্টেড হয়েছি। এই গ্র্যান্টটা যদি আমরা পাই তাহলে আমরা আমাদের ভিশনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি যে এই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, এর জন্য অনেক মানুষের অবদান আছে। তা আমার পরিবার অ্যান্ড আমার যে 3 জন কো ফাউন্ডার রুবাব, নাফিস এবং গালিব, তারা আছে এখানে, তারা না থাকলে এটা কখনোই পসিবল হতো না। এই যে নাফিস, আর যে গালিব আছে, আরেকজন কো ফাউন্ডার ও আমেরিকা থাকে। জি স্যার। লাস্টলি স্যার, আমরা মনে করি স্যার আমাদের মতো স্টুডেন্টসরাই আগামী দিনে বাংলাদেশের গেম চেঞ্জার। তাই আসুন সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে পড়াশোনাকে আনন্দময় করে তুলি অ্যান্ড চর্চা করি নিজের গতিতে। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ রায়ান, তোমাদের জন্য অনেক শুভকামনা। আমাদের শেষ গল্পটি ভ্রমণ ও পর্যটন খাতের এ সময়ের একটি অগ্রণী প্ল্যাটফর্ম শেয়ার ট্রিপ, যেটি বাংলাদেশের প্রথম ট্রাভেল টেক প্ল্যাটফর্ম, যারা ফ্লাইট ও হোটেল বুকিং থেকে শুরু করে ওমরা ও মেডিকেল ট্যুরিজম পর্যন্ত এনে দিয়েছে একটি সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শেয়ার ট্রিপের সহ প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হককে। সাদিয়া হক। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম।
চর্চার এত সুন্দর গল্প শোনার পরে আমার কথাগুলো খুবই কাঠখোট্টা মনে হবে, প্লিজ ডু বেয়ার উইথ মি। আমি সাদিয়া হক, শেয়ার ট্রিপের কো ফাউন্ডার ও সিইও। আজকে শুধু শেয়ার ট্রিপের জার্নির কথা বলতে আসিনি, আমরা বলতে এসেছি বাংলাদেশের স্টার্ট আপ, ট্যুরিজম এবং প্রযুক্তি নির্ভর সেই সম্ভাবনার কথা, যার দোরগোড়ায় আজ আমরা দাঁড়িয়ে আছি। 2014 সালে আমি ও আমার কো ফাউন্ডার কাশেফ রহমান মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরি ছেড়ে একটা বিশ্বাস নিয়ে একটা যাত্রা শুরু করি যে বাংলাদেশ থেকেও ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি তৈরি করা সম্ভব। কিন্তু শুরুর দিনগুলোই খুব কঠিন ছিল। বড় কোনো ইনভেস্টর ছিল না শক্ত কোনো নেটওয়ার্ক। আর অনেক সময় আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ কম্পিটিশনও ছিল না, সেটা ছিল মানুষকে বোঝানো যে স্টার্ট আপটা আসলে কি, কাজ কি, বিজনেস মোড অফ অপারেশন কি, এবং সেটাকে ভ্যালিডেট করবে কিভাবে। 2018 সালে আমরা আমাদের ফার্স্ট ফরেন ইনভেস্টমেন্ট পাই এবং 2019 সালে শুরু হয় শেয়ার ট্রিপের যাত্রা, বাংলাদেশের অন্যতম প্রথম দেশীয় ট্রাভেল টেক প্ল্যাটফর্ম হিসেবে। তখন বাংলাদেশে ভ্রমণ শিল্প ছিল পুরোপুরি অফলাইন ও এজেন্ট ড্রিভেন। এটাকে আমরা একটা সমস্যা হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবে দেখি এবং গড়ে তুলি একটা কম্প্রিহেন্সিভ ডিজিটাল ট্রাভেল ইকোসিস্টেম। গত 7 বছরে আমাদের নিবন্ধিত গ্রাহকের সংখ্যা 27 লক্ষেরও বেশি এবং এছাড়াও দেশজুড়ে হাজারো অফলাইন ট্রাভেল এজেন্ট এবং সরকারি ডিজিটাল সেন্টারগুলোকে আমরা যুক্ত করেছি আমাদের প্ল্যাটফর্মে। উই আর নট রিপ্লেসিং দেম, বাট উই আর অ্যাকচুয়ালি এনেবলিং দেম টু গ্রো। আজ শেয়ার ট্রিপ বিশ্বের হাতে গোনা কয়েকটি প্ল্যাটফর্মের মধ্যে একটি, যারা সরাসরি সৌদি মিনিস্ট্রি অফ হজ অ্যান্ড ওমরার নুসুক সিস্টেমের সাথে সংযুক্ত হয়েছে। অ্যান্ড আমাদের কাছে এটা শুধু আমাদের জন্য একটা গর্ব না, পুরো দেশের জন্য গর্ব। কিন্তু সেই পথটাও সহজ ছিল না। টেকনিক্যাল ইন্টিগ্রেশন আমরা বাকি অনেকগুলো দেশের আগে কমপ্লিট করতে পেরেছিলাম, কিন্তু ক্রস বর্ডার রেমিটেন্স অ্যাপ্রুভালের যে দীর্ঘ সময়ে একটা নেগোসিয়েশন ছিল, সেখানে আমরা কমার্শিয়াল লঞ্চে পিছিয়ে গেলাম। এই সময় আমাদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে বাংলাদেশ ব্যাংক ও আমাদের এডি ব্যাংকের সঙ্গে, এবং এই অভিজ্ঞতা থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম যে গ্লোবাল কম্পিটিশনে শুধু ইনোভেশন এবং টেকনোলজি যথেষ্ট নয়, স্পিড এবং পলিসি অ্যাডাপ্টেবিলিটিও সমানভাবে জরুরি। আজ আমরা শুধু আউটবাউন্ড না, ইনবাউন্ড ট্যুরিজমকেও একটা ন্যাশনাল অপরচুনিটি হিসেবে দেখি, কারণ প্রতিটি বিদেশি পর্যটক শুধু একজন ভিজিটর নন, তিনি ফরেন কারেন্সি নিয়ে আসেন, শুধু তাও না, বরঞ্চ তিনি কর্মসংস্থান তৈরি করতেও সাহায্য করেন। সামনেই আসছে শেয়ার ট্রিপ এআই, বাংলাদেশের ফার্স্ট এআই নেটিভ ট্রাভেল কনসিয়ার্জ, নিজের ভাষায় ভ্রমণ পরিকল্পনাকে আরো সহজ, আরো সুলভ মূল্য এবং আরো পার্সোনাল করে তোলার প্ল্যাটফর্ম। কিন্তু আবার শেয়ার ট্রিপ এআইও কি শুধু একটা প্রোডাক্ট? তাও না, কারণ আমাদের অ্যাম্বিশনটা হচ্ছে আরো বড়, ইট ইজ মাচ বিগার। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মিডল ইস্ট এবং আসিয়ান। প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশিদের জন্য আমরা গড়ে তুলতে চাই একটি ট্রাস্টেড ডিজিটাল ইকোসিস্টেম, যেখানে ট্রাভেল, রেমিটেন্স, পেমেন্টস সবকিছুই থাকবে একই সাথে। আজ বিদেশে এক্সপ্যান্ড করার জন্য আমরা যেই অপরচুনিটিগুলো খুঁজি, সেখানেও আমরা গিয়ে দেখি যে বেশ কিছু নীতিগতভাবে বাধা আছে। যদি বিদেশে আমরা এক্সপ্যান্ড করতে চাই অ্যাজ পার্ট অফ দ্য বিজনেস প্ল্যান, সেখানে সব থেকে বেস্ট ওয়ে ফরওয়ার্ড হচ্ছে গিয়ে আমাদের ব্রাঞ্চ অফিস খোলা। কিন্তু সেখানে বছরে মাত্র 30,000 ইউএসডি অপারেটিং এক্সপেন্স দিয়ে রিয়াদ, সৌদি, দুবাই অর সিঙ্গাপুর কোনো দেশে একটা বিজনেসকে অপারেট করা সম্ভব না, এবং সেখানে বিদেশি সাবসিডিয়ারিতে বিনিয়োগ করাও সম্ভব না। পাশাপাশি আমরা দেখতে পারি আমাদের অন্যান্য দেশের মধ্যে যে সিঙ্গাপুরের এন্টারপ্রাইজ সিঙ্গাপুর, আবুধাবির হাব 71, তারা কিন্তু স্টার্ট আপকে ক্যাপিটাল দেয়, তারা পলিসি সাপোর্ট দেয় এবং গ্রো করার সেই স্বাধীনতা দেয়। তারা শুধু স্টার্ট আপদেরকে এনকারেজ করে যে গ্লোবাল যাওয়ার জন্য, তা নয়, দে আর দ্য পারফেক্ট এনেবলার্স ফর দ্য স্টার্ট আপস। ফরেন ইনভেস্টমেন্টকে আমরা শুধু অনেকে ক্যাপিটাল মনে করি, কিন্তু এটা আসলে শুধু ক্যাপিটাল না, এটা একটা ইন্টারন্যাশনাল ট্রাস্টের প্রতীক। আজ মারুবেনির মতো বিশ্বের অন্যতম বড় জাপানি শিল্প গোষ্ঠী আমাদের যাত্রার সাথে অংশীদার। আইসিটি ডিভিশন ও স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডও আমাদের উপর আস্থা রেখেছে। কিন্তু এই জার্নি আমাদেরকে আরেকটা জিনিস শিখিয়েছে, যে স্টার্ট আপের সব থেকে বড় প্রয়োজন শুধু আবার ফান্ডিং নয়, আমাদের সব থেকে বড় প্রয়োজনের মধ্যে থাকছে আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট স্টার্ট আপস আর, বিজনেস ফ্রেন্ডলি পলিসি এবং এমন একটি ইকোসিস্টেম যেখানে স্টার্ট আপকে প্রতিদ্বন্দ্বী কিংবা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না, একটা গ্রোথ পার্টনার হিসেবে দেখা হবে। সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ইউএই এমনকি ভিয়েতনাম, তাদের সাফল্যের পিছনে শুধু প্রাইভেট ইনভেস্টমেন্ট যে ছিল তা নয়, ছিল গভর্নমেন্ট ভিশন,
ছিল পেশেন্ট ক্যাপিটাল এবং ছিল লং টার্ম পলিসি সাপোর্ট। টেমাসেক কিংবা পিআইএফ শুধু কোম্পানিতে যে টাকা দিয়েছে সেটার হিস্ট্রি আমরা দেখছি না, আমরা দেখছি যে তারা তৈরি করেছে ন্যাশনাল চ্যাম্পিয়ন্স, অ্যান্ড উই বিলিভ দ্যাট বাংলাদেশেও আজ সেই জায়গায় আমরা পৌঁছেছি। বর্তমান সরকার ইতিমধ্যে বেশ কিছু প্রোগ্রেসিভ পদক্ষেপ নিয়েছে সার্টিফাইড স্টার্টআপদের জন্য 2035 সাল পর্যন্ত ভ্যাট এক্সামশন। যেই টাকাটা আমরা সঞ্চয় করতে পারছি, প্রত্যেকটা পেনি ইটস গোয়িং ব্যাক ইনটু আওয়ার টেকনোলজি, ইনোভেশন এবং ট্যালেন্ট হান্টিং। পাশাপাশি আমরা ফিউচারিস্টিক অপশন হিসেবে যেটা দেখতে পাচ্ছি যে এনবিআর এর কাছে স্টার্টআপ ডেফিনেশন এবং স্যান্ডবক্স ফ্রেমওয়ার্কও কাজ হচ্ছে। এটাকে যদি আরো বাস্তবসম্মত করা হয় তাহলে আরো অনেক স্টার্টআপ এই সুবিধা পাবে এবং আমরা খুবই আশাবাদী যে এই রিফর্মসগুলো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। গত 4-5 বছর স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য যাত্রাটা ছিল খুবই কঠিন। গ্লোবাল ফান্ডিং এর স্লোডাউন ছিল, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক গ্রোথ স্টেজ স্টার্টআপ কঠিন একটা সময় পার করেছে। আমরা খুবই আনন্দের সাথে বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক, স্টার্টআপ বাংলাদেশ ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে নতুন ফান্ড তৈরি হয়েছে, কিন্তু সবথেকে জরুরি ব্যাপার যেটা সেটা হচ্ছে দ্য টাইমলি অ্যান্ড এফেক্টিভ ডিপ্লয়মেন্ট অফ দোজ ফান্ডস, বিশেষ করে গ্রোথ স্টেজ ক্যাপিটাল স্টার্টআপগুলোর জন্য। গ্রোথ স্টেজ স্টার্টআপে বিনিয়োগ শুধু একটা স্টার্টআপকে যে বড় করে তা না, এটি আরো ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসে এবং উচ্চমানের কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করে। এবার আসি আমার ট্যুরিজমের জায়গায়। সরকারের ট্যুরিজম মেগা প্ল্যান বলেছে যে 2040 সালের মধ্যে জিডিপিতে পর্যটনের অবদান 6 থেকে 7% নিতে হবে এবং এই লক্ষ্যে আমাদের কাছে হচ্ছে দুটি অনুরোধ। এক হচ্ছে স্টার্টআপের পার্সপেক্টিভ থেকে যে একটি ন্যাশনাল স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন পলিসি আমাদের অবশ্যই দরকার, যেখানে একটা ক্লিয়ার প্যারেন্ট মিনিস্ট্রি থাকবে, একটি চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন থাকবে এবং সিড স্টেজ থেকে আইপিও পর্যন্ত একটা কন্টিনিউয়াস গ্রোথ ফ্রেমওয়ার্ক থাকতে হবে। সাথে ওভারসিজ সাবসিডিয়ারি এবং ক্রস বর্ডার ইনভেস্টমেন্টের নিয়মগুলো সময়োপযোগী করা এখন আমাদের খুবই দরকার। ট্যুরিজমের জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে দেশীয় ওটিএ গুলোকে ফর্মাল রেকগনিশন দেওয়া এবং সিমলেস ই ভিসার ব্যবস্থা, সাথে ইনবাউন্ড ও আউটবাউন্ড ট্যুর অপারেটরদের একটি কম্পিটিটিভ ভ্যাট ও ট্যাক্স ফ্রেমওয়ার্ক, যাতে অফলাইন ট্রাভেল এজেন্ট, প্রবাসী কর্মী এবং সাধারণ মানুষ সবাই ডিজিটাল সার্ভিসের সুবিধা একসাথে একই জায়গায় পান। আজ আমরা যদি রাইট পলিসি ফ্রেমওয়ার্ক, পেশেন্ট ক্যাপিটাল এবং লং টার্ম স্টেবিলিটি নিশ্চিত করতে পারি, তাহলে আগামী দিনের নেক্সট গ্লোবাল টেকনোলজি কোম্পানি বাংলাদেশ থেকেই উঠে আসবে, যেটা আমরা চোখের সামনে অলরেডি দেখতে পাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্য জার্নি ইজ জাস্ট বিগিনিং ফর আস। শেয়ার ট্রিপের জন্য অনেক অনেক শুভকামনা। এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি যে আকর্ষণীয় হবে, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনার পর্ব। আমরা ঢাকার 8টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছি এই পর্বের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের 230 জনের বেশি শিক্ষার্থী। আমি আশা করব যে আমাদের শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের যে আজকের অভিজ্ঞতা বিনিময়, এটিকে এমনভাবে ইফেক্টিভ করবে যে আমাদের সরকার যে নানামুখী কর্মকাণ্ড গ্রহণ করছে সেটি আরো সফলতার দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের স্টার্টআপ উত্তরোত্তর সাফল্য লাভ করবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 125টির অধিক প্রশ্ন নিয়েছিলাম। সেই প্রশ্নগুলো থেকে আমরা নিশ্চিত করেছি যেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে প্রশ্ন করার সুযোগ পান। যেহেতু অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, অন্য কোনো কারণ নেই, বাট তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নটি। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহানকে। আমাদের এখানে বিএনসিসির যারা আছো, প্লিজ নুসরাত জাহান। আমি জানতাম না যে সকাল সকাল ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে এক্সাম পরীক্ষা দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের ব্যাংকিং ব্যবস্থায় ঋণ দেওয়া হয় জামানতের বিপরীতে, অর্থাৎ জমি বা সম্পদের বিপরীতে। এখন যে তরুণ তরুণীর বাবার জমি নেই, তার আইডিয়া যতই ভালো হোক না কেন, পুঁজি নেই। যদিও কিছু স্টার্ট আপ প্রতিযোগিতা ও সরকারি উদ্যোগের মাধ্যমে কিছুটা সহায়তা পাওয়া যায়, কিন্তু তা সব উদ্যোক্তার জন্য যথেষ্ট না। এমতো অবস্থায় যাদের ভালো স্টার্ট আপ বা ব্যবসায়িক ধারণা আছে, তাদের কিন্তু জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? এক কথায় যদি, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। এক কথায় যদি বলতে হয়, আপনার এই সমস্যাটা আমি জানি মানে আমরা সবাই জানি এই সমস্যাটা। আমরা আইসিটি ডিপার্টমেন্ট থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি একটা বক্তব্য শুনেছেন যে 5 কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে, এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্ট আপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্ট আপ, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটেরাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে, এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করেছে, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটেরাল আপনাকে তারা ফান্ড করবে। স্যার, আমার আরেকটি প্রশ্ন ছিল যে একটা স্টার্ট আপে যেমন সফলতা আছে, ব্যর্থতাও আছে। তো দেখা যায় যে কোনোভাবে স্টার্ট আপ যদি ব্যর্থ হয়, তখন দ্বিতীয়বার ঋণ পেতে অনেক অসুবিধা পোহাতে হয়। তো এই ব্যাপারে কি করা যেতে পারে? দেখুন, আপনাকে আমরা যেটা হেল্প করা হবে সেটা তো কারো প্রাইভেট মানি না, এটা পাবলিক মানি। তবে নিশ্চয়ই আপনার ওটা যদি পটেনশিয়াল থাকে, ওটা ডেফিনেটলি তাকে আবার রিথিঙ্ক করা হবে, তাকে আবার ফার্দার করা যায় কিনা। যদি করা যায় অবশ্যই করা যাবে। হতেই পারে ব্যবসা করতে গেলে প্রথমে অনেক জিনিস ক্লিক করে না, একটু সময় হয়তো লাগে, কিন্তু যদি ওটার পসিবিলিটি থাকে অবশ্যই সেটাকে আবার সেকেন্ড টাইম আবার ফাইন্যান্স করা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, যে প্রশ্নগুলো আমরা নির্বাচন করেছি, আমরা আশা করব যে আমরা এই প্রশ্নগুলোর বাইরেও মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আর প্রশ্ন নেবেন, সম্পূরক প্রশ্ন না করার জন্য অনুরোধ করব। এবারে অনুরোধ জানাচ্ছি সৈয়দা অনন্যা ফারিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনন্যা ফারিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমি সৈয়দা অনন্যা ফারিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং একজন নেচার কনজারভেশন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি। তো ফিল্ডে কাজ করতে গিয়ে না মনে হয়েছে যে বাংলাদেশের যদি আমরা সত্যিকারের ডেভেলপমেন্ট চাই, তাহলে স্টার্ট আপগুলোর সাথে ইকো সাস্টেইনেবিলিটিকে খুব করে কানেক্ট করা দরকার। এবং আমাদের তরুণরা কিন্তু এখন অনেক গ্রিন স্টার্ট আপ প্ল্যান করছে, এবং আমরা দেখছি যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সীমান্তবর্তী স্থানে অনেক দারুণ সব প্ল্যান জেনারেট হচ্ছে। মানে আগে আমরা দেখতাম ঢাকা বেসড সব স্টার্ট আপ, কিন্তু এখন কিন্তু বাইরে থেকেও অনেক প্ল্যান আসছে। তো সব ধরনের স্টার্ট আপের জন্যই আমরা দেখছি যে এই যে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের মতো সরকারি তহবিল দারুণ সাহায্য করছে, কিন্তু আমাদের তরুণদের জন্য শুধু আর্থিক সাহায্যই যথেষ্ট না। আমাদের যারা প্রান্তিক তরুণ, যারা উদ্যোক্তা হতে চাইছে, তাদের স্টার্ট আপকে টিকিয়ে রাখার জন্য 3টা জিনিস দরকার মাননীয় প্রধানমন্ত্রী। এই 3টা জিনিস হচ্ছে মেন্টরশিপ, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাক্সেস। তো এই 3টা ব্যাপার ইনশিওর করে আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে টিকিয়ে রাখার জন্য গভর্নমেন্ট কি ধরনের প্রোগ্রাম প্ল্যান করছে, এই সম্বন্ধে জানতে চাই। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। বলার আগে আমি জাস্ট, আপনি যে 3টার কথা বললেন, আমি আপনার 3টা পয়েন্টের সাথে পুরোপুরি একমত। এবং আমরা অলরেডি আপনার প্ল্যান করেছি যে শুধু ঢাকা শহরে না, ঢাকা শহরের বাইরেও 8টা বিভিন্ন বিভাগীয় শহরে এবং ইউনিভার্সিটিতে। ইনফ্যাক্ট চর্চের ওনারা যখন বক্তব্য দিচ্ছিলেন, ওনাদের সাথে আমার পরিচয়, যে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইনকিউবেটর আমরা তৈরি করেছি, যেখানে আপনার তাদেরকে বিজনেস কেস তৈরিতে হেল্প করা হয়, তাদেরকে মেন্টরিং করা হয়, তাদেরকে কি করে ফান্ডিং করা সম্ভব, কোত্থেকে করা সম্ভব, বিভিন্ন প্রোগ্রাম এগুলো হাতে নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে যে ওনাদের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। সো আপনি যেটা বললেন যে এটা শুধু ঢাকা কেন্দ্রিক হওয়া ঠিক না, এবং আমরা
সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন আইডিয়া উঠে আসছে, এবং এটা আমরা আস্তে আস্তে শুধু 8টা বিভাগীয় শহরে না, আমরা আরো এটাকে প্রান্তিক পর্যায়ে কি করে নিয়ে যাওয়া যায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এবারে এখানে একটু আপনার বলে দিই আর একটু যেটা প্র্যাকটিক্যালিটি, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি যেটা বলেছেন যে শুধু ঢাকা শহর কেন্দ্রিক যাতে না হয়, সারা দেশ থেকে হয়। স্টার্ট আপের এই বিষয়টি দেখুন, সবকিছু মিলিয়ে বিষয়টা যেটা হচ্ছে, আমরা তো নতুনভাবে জিনিসটা শুরু করতে চাইছি। আমরা চাইছি যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা তাদের আসুক আস্তে আস্তে, আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি। একটু আমাদের সময় লাগবে আমাদের, কিন্তু আমরা যদি সকলে মিলে সিনসিয়ারলি কাজ করি, নিশ্চয়ই আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো, এটা আমি মনে করি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম নাফিউকে প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম নাফিউ, ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় জিনোমিক ডেটা ব্যাংক গড়ে তোলা হয়েছে, এবং এসব ডেটা ব্যাংক পার্সোনালাইজড মেডিসিন, জনস্বাস্থ্য ব্যবস্থা এবং ফরেনসিক তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমার মূল প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের আইসিটি বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে নাগরিকদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে একটি স্টার্টআপের মাধ্যমে ন্যাশনাল জিনোমিক ডেটা ব্যাংক প্রতিষ্ঠা করার বিষয়ে আসলে সরকারের কি মতামত? এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একসময় এগ্রিকালচারাল রেভলিউশন দেখেছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও দেখেছি, বর্তমানে এআই রেভলিউশনের একটা চল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর পাশাপাশি আমার কাছে মনে হয় বায়োটেক রেভলিউশন আসারও একটা খুব প্রয়োজন রয়েছে। আমরা বিশ্বের যত উন্নত দেশগুলো রয়েছে তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু বায়োটেক রেভলিউশন আমাদের খুবই প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যদি একটা ন্যাশনাল জিনোমিক ডেটা ব্যাংক আমাদের প্রথম পদক্ষেপ হতে পারে আর কি বায়োটেক রেভলিউশনটা অ্যাচিভ করার জন্য। তো এই ব্যাপারেও আসলে আপনাদের কি মতামত সেটা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা টেকনিক্যাল সাইডগুলো আপনাকে আমি অত ভালোভাবে তুলে ধরতে পারবো না, আমাদেরকে রেহান হেল্প করতে পারবে। টেকনিক্যাল যেটা আপনাকে কারেক্ট উত্তরটা আপনি পাবেন, আমি হয়তো আপনাকে বলতে পারবো কিছুটা, কিন্তু আমি রেহানকে বলবো পুরো জিনিসটা একটু ডিটেইল বলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, এর আগে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলেন, আপনাদের পরিসংখ্যান বিভাগের একজন একই প্রশ্ন করেছিলেন। সো ইট সিমস যে জিনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা হয়তো জানবেন যে আমাদের দেশে এই মুহূর্তে কোনো ডিপিআই মানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো ডেটা ব্যাংক নেই। আমাদের সরকার অলরেডি আপনার অ্যানাউন্স করেছে যে আমরা ইটস এ প্রায়োরিটি ফর আস, এবং এই প্রথমবারের মতো আমরা ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড ওয়ান ডিজিটাল ওয়ালেট চালু করতে যাচ্ছি। দিস উড বি আওয়ার ফার্স্ট পপুলেশন ডেটাবেস, যেটা আপনার পপুলেশন রেজিস্ট্রি হিসেবে কাজ করবে, এবং এটা আপনার ফার্স্ট স্টেপ। আপনার once you build that population database, population registry, then তখন আপনি নেক্সট আপনি হেলথ কেয়ারে যেতে পারবেন, আপনি এডুকেশনে যেতে পারবেন। জাস্ট গত সপ্তাহে আপনার আমরা গত সপ্তাহে আপনার সারা ওয়ার্ল্ডে যদি আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ডে বেস্ট ডেটাবেস এবং বেস্ট পপুলেশন সিস্টেম ই গভর্নেন্স হলো এস্তোনিয়ার। গত সপ্তাহে আমরা সব 8 জনের একটা টিম আপনার এস্তোনিয়াতে গেছিলাম, ওনাদের কাছে জিনিসটা দেখতে এবং শিখতে, যে ওনারা কিভাবে এটা তৈরি করেছেন অ্যারাউন্ড 2002 সালে, তারা কিভাবে এটা মেনটেন করে। সো আমরা অগাস্টের ফার্স্ট উইক থেকে আমরা আমাদের এই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কাজ শুরু করছি, যেখানে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের ডেটা একসাথে একটা ক্লাউডে নিয়ে আসবো। ফার্স্টে পপুলেশন রেজিস্ট্রি দিয়ে শুরু করা হবে, তারপরে আস্তে আস্তে হেলথ কেয়ার, এডুকেশন এবং অন্যান্য মিনিস্ট্রিতে যাওয়া হবে। সো উই আর জাস্ট স্টার্টিং আওয়ার জার্নি। আপনার হয়তো 12 মাস থেকে 18 মাস আমাদের সময় লাগবে, বাট ইনশাল্লাহ আজ থেকে 2 বছর পরে উইল বি ইন এ প্লেস, যেটা আপনি যে প্রশ্ন করলেন, আপনি আপনার রুমে বসে এপিআই দিয়ে আপনি এই ডেটা অ্যাক্সেস করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এবারে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া তাহসিনকে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া তাহসিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে।
মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্নটি হলো, আমরা বিভিন্ন স্টার্টআপ দেশীয় বাজারে অনেক ভালো করলেও দেখা যায় বিদেশি যখন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাই অনেক সমস্যার মুখোমুখি হই, যেমন শেয়ার ট্রিপ কিছুক্ষণ আগে তাদের স্টোরিতেও বললো। তো এই ধরনের সমস্যার সমাধান অথবা সহায়তা করতে কিভাবে হেল্প করতে পারে সরকার? এটার ব্যাপারে আমাদেরকে কিছু পলিসি নিতে হবে, এই পলিসিগুলোর উপর আমরা কাজ করছি। একই সাথে আপনাদেরকে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট থেকেও হেল্প করতে হবে আমাদেরকে। আপনারা যখন বাইরে যাচ্ছেন পলিসির সাথে সাথে আমাদের ফরেন অফিস, থ্রু ফরেন অফিস আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেগুলোর উপরে আমরা কাজ করছি। তো ধরেন নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে, একটু হয়তো সময় লাগবে। যেমন শেয়ার ট্রিপের বিষয়টি যতটুকু আমার ধারণা আছে, এটাকে আমরা একটা খুব সম্ভবত যতটুকু আমার ধারণা আছে ইনশাল্লাহ বাংলাদেশে এই কোম্পানিটাকে আমরা গ্লোবাল আমরা এটাকে নিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা কাজ করছি। এটা আমরা যদি এটাতে ইনশাল্লাহ সাকসেসফুল হই, তাহলে আপনি যেটা চাচ্ছেন আপনাদের মতন আরো ছোট ছোট অনেক কোম্পানিগুলোকে আমরা ইনশাল্লাহ নিতে পারবো। তো শেয়ার ট্রিপটাকে আমরা আমাদের ল্যাব হিসেবে চিন্তা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ভালো লেগেছে যে আপনি বাংলাদেশের কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান। আপনার এবং যারা উদ্যোক্তা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসলে সবার আগে বাংলাদেশ সেটি সামনে করবে। শেয়ার ট্রিপটা ডিজার্ভ করেন, ওনারা যে কষ্ট করেছেন দে ডিজার্ভ দ্যাট। আমাদেরকে শুধু একটু চেষ্টা করতে হবে ওনাদেরকে হেল্প করতে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বিবিএ শিক্ষার্থী সাদমান শাবাব আজাদকে অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমার নাম সাদমান শাবাব আজাদ। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বিবিএ জেনারেল ডিপার্টমেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে এখন পর্যন্ত বেশিরভাগ স্টার্টআপই ই কমার্স, রাইড শেয়ারিং আর ফিনটেক নিয়ে কাজ করছে, যেমন চাল, ডাল, পাঠাও এবং বিকাশ। কিন্তু আমরা যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ঝুঁকির মধ্যে আছি, যেমন খুলনায় লবণাক্ততার কারণে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা এই মুহূর্তে চিটাগং, কক্সবাজার সহ সারা দেশে বন্যার কারণে অনেকেই নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে কি সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে কৃষি প্রযুক্তি অর্থাৎ অ্যাগ্রিটেক, জলবায়ু প্রযুক্তি অর্থাৎ ক্লাইমেট টেক বা স্বাস্থ্য প্রযুক্তি অর্থাৎ হেলথ টেক এর মতো দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ খাতে যে স্টার্টআপগুলো আছে সেগুলোর জন্য বিশেষ কোনো অর্থায়ন বা সহযোগিতার পরিকল্পনা আছে কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, বিকজ কৃষিতে তো অবশ্যই লাগবে। কৃষি তো আমরা একটা দেখলামই এখানে, আই ফার্মার, এটা তো আমরা দেখলামই। কাজেই ওনাদের সাথে আমরা কাজও করব। আমাদের গভর্নমেন্ট থেকে আপনি নিশ্চয়ই শুনেছেন, বাইনা অনেকের কাছে এই নামটা পরিচিত, ফার্মার্স কার্ড, আমরা যেটা একটা ইলেকশন আগে কমিট করেছিলাম। ওই ফার্মার্স কার্ডটাকে কিভাবে আরো ইউজফুল করা যায়, কিভাবে আরো ইজি করা যায়, সেটা ওনারাও বলেছেন। আমরাও চিন্তা করছি ওনাদের সাথে আমরা বসবো, কাজ করব। এর বাইরে আপনি যেগুলো বললেন ফরেস্টেশন সহ অন্যান্য যে বিষয়গুলো আপনার, সেগুলো তো আমাদেরকে কাজ করতে হবে। কারণ ওখানে আমরা যদি স্টার্ট আপ যারা আছেন ওনাদের সাথে, এন্টারপ্রেনার যারা আছেন ওনাদের সাথে যদি কাজ না করি, আমরা নতুন আইডিয়া পাবো না। এখন আমাদেরকে নতুন নতুন আইডিয়াতে যেতে হবে, যে এই আইডিয়াগুলো মানে তাড়াতাড়ি আমাদেরকে বেনিফিট দেবে। সো এরকম যদি কোনো কিছু এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা খোঁজ করছি আপনারা এরকম যারা আছেন, আপনি যে সাবজেক্টগুলোর কথা বলেন, এরকম যদি আপনার কাছে থাকে আপনি আমাদের কাছে নিয়ে আসেন। থ্যাংক ইউ। আপনি এই সুযোগ নিশ্চয়ই কাজে লাগাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার আশ্বাস। এবারে বুয়েটের শিক্ষার্থী আসিফ আজাদকে প্রশ্ন করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমার চিন্তা ভাবনা শেয়ার করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো আমার নাম আসিফ আজাদ, আমি বুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দুইটা অবজারভেশন শেয়ার করতে চাই, এন্ডিং উইথ এ কোয়েশ্চেন। সো অবজারভেশন 1, আমাদের দেশে টপ ইউনিভার্সিটিগুলো থেকে প্রত্যেক বছর অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই এদের সবাই উদ্যোক্তা মানুষ মানে মনোভাব রাখেন না, খুব অল্প কিছু স্টুডেন্টের মধ্যে এই এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটটা থাকে। কিন্তু এই ক্ষুদ্র সংখ্যক স্টুডেন্টের মধ্যেও আমরা অনেকেই ধরে রাখতে পারতেছি না, বিকজ আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম এখনো স্ট্রংলি ডেভেলপ করে নাই। তো এই ব্রেইন ড্রেন একটা জেনারেল প্রবলেম আমাদের দেশের, এটা হয়তো লং টার্মে সলভ হবে, কিন্তু অ্যাট দিস স্টেজ অফ আওয়ার কান্ট্রি
এই প্রসপেক্টিভ অন্টারপ্রেনার্স আর ইনক্রেডিবলি ভ্যালুয়েবল ফর আওয়ার কান্ট্রি। তো তাদেরকে টার্গেট করে স্পেসিফিক তাদেরকে যে আমরা দেশে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারি, স্পেসিফিক পলিসি মেকিং বা ইনসেন্টিভাইজেশন প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা গভর্নমেন্ট থেকে। সো এটা একটা অবজারভেশন। 2 হচ্ছে যে আমাদের দেশ থেকে স্টুডেন্টরা এখন টপ রিসার্চ করতেছেন, টপ ভেন্যুতে পাবলিশ করতেছেন, কিন্তু ক্লিয়ারলি এই টপ রিসার্চের আউটকামগুলো আমাদের প্রোডাক্টে কনভার্ট করতে পারতেছি না, কম্পিটিং উইথ ওয়ার্ল্ড ক্লাস টেক জায়ান্টস যদি এদের কথা আমরা বলি। তো এটার একটা বড় সমস্যা আজকে উঠে আসছে, যারা তাদের সাকসেস স্টোরি শেয়ার করতেছিলেন, যে আর্লি স্টেজে একটা রিসার্চ আউটকাম থেকে যে আমরা একটা ভ্যালুয়েবল প্রোডাক্টে দাঁড় করাবো, এই স্টেজে অন্টারপ্রেনারদের আমাদের আরো অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত, অ্যালং উইথ ক্যাপিটাল, নেটওয়ার্কিং, গ্রুমিং অ্যান্ড আদার্স যে সাপোর্ট আছে। সো এই ব্যাপারগুলোতে আমাদের ইউনিভার্সিটিগুলো, ইন্ডাস্ট্রি থেকে যে বিভিন্ন ইনিশিয়েটিভগুলো আছে, যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে বুয়েট সিএসসি থেকে রিসেন্টলি একটা ডিপ টেক বেস্ট স্টার্ট আপ ইনকিউবেটর শুরু করার তারা ইনিশিয়েটিভ নিয়েছে। এই প্রজেক্টগুলো, ইউনিভার্সিটি লেড প্রজেক্টগুলোতে গভর্নমেন্ট লং টার্ম সাপোর্ট অ্যান্ড প্যাটার্নাইজেশন দিতে পারে কিনা? ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার প্রথম যেই প্রশ্নের মধ্যে এ অ্যান্ড বি, এ যেটা আছে, হ্যাঁ আমি আপনার সাথে একমত। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে। ব্রেইন ড্রেনের মধ্যে হয়তো 2 ভাগ আছে। একটা হচ্ছে কেউ এন্টারপ্রেনার আছে, আর সবাই এন্টারপ্রেনার না। অনেকে হয়তো ঠিক আছে কোনো একটা ভালো সাবজেক্ট এসে সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার, সে হয়তো চলে যাচ্ছে বড় কোনো কোম্পানিতে কাজ নিয়ে। তো আমরা এখানে 2 ভাবে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। একটা হচ্ছে যে যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি এবং সেটার জন্য আজকের এই আয়োজনটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। এটাই এইভাবে হচ্ছে আপনার প্রথম পার্টের 2টো উত্তর আমার। দ্বিতীয় পার্টটা ছিল রিসার্চের ব্যাপারে। ওভারঅল রিসার্চের ব্যাপারে বোধহয় বিভিন্ন গবেষণার ব্যাপারে। আনফরচুনেটলি এই বিষয়টার তো একটা ল্যাকিং ছিলই অনেক সময় ধরে, অনেক দিন ধরে। আমরা এটা চেষ্টা করছি। এর আগে খুব সম্ভবত কিছু ফান্ডিং টান্ডিং হয়েছে, বাট প্রপারলি সেগুলো ইউটিলাইজ হয়নি। তো এটা নিয়ে ওই দিন 2-3 দিন আগে ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রোগ্রাম ছিল, ওখানেও এরকম একটা বিষয় এসেছিল আলোচনায়। আমরা গভর্নমেন্ট থেকে, হেলথ সেক্টর থেকে এখানে আমরা ফান্ড দিয়েছি, বড় ফান্ড দিয়েছি, অন্য জায়গাও দিয়েছি, এবং এখানে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন সেক্টরে যেগুলো রিসার্চের বিষয় আছে, এর মধ্যে অলরেডি ভিসি সাহেবের সাথেও আলাপ হয়েছে। আমরা এগুলোকে এনকারেজ করার চেষ্টা করছি যাতে সঠিক মানুষগুলো ফান্ডটা সঠিকভাবে ইউটিলাইজ করার সুযোগ পায়, সেটা আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে এই প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে, জয়েন করতে পেরে খুবই ভালো লেগেছে, কিন্তু এটা ভালো লাগাটা আরো বহুগুণে বেড়ে যেত যদি আমি আমার নিজের ক্যাম্পাস বুয়েট থেকে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার চিন্তা ভাবনা শেয়ার করতে পারতাম। সো ইন ফিউচার ইফ ইউ ক্যান ম্যানেজ টাইম, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড ইন বুয়েট ক্যাম্পাস, and all of the students will really love to share their thoughts with you as well. So looking forward to that. Thank you so much for your invitation. আমি যখন এই আইডিয়াটা এগুলো যখন আমরা অর্গানাইজ করছিলাম, তখন আমি রেহান আসাদকে বলেছিলাম যে আমরা কোথায় করব প্রোগ্রামটা। তো নর্মালি যেটা মাইন্ডসেট সবার থাকে যে চিন্ময়ীতে আমরা করব। তো আমি ওনাকে বলেছিলাম, দেখেন আমি এটা চিন্ময়ীতে করতে চাই না, এই প্রোগ্রামটা আমি করতে চাই হয় ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি কোনো একটাতে, অর্থাৎ ইনস্টিটিউশন যেখানে স্টুডেন্টরা, ইয়াংরা যেখানে আছে, ইয়াং এন্টারপ্রেনাররা যেখানে গ্যাদার করে, আমি এরকম জায়গায় করতে চাই। আমি আসার পরে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা এই রুমের মধ্যে করলেন কেন? আমি চাচ্ছিলাম ওপেন স্পেসে করার জন্য, এই যে এখানে রেজিস্ট্রি বিল্ডিং এর এখানে যে বড় জায়গাটা আছে, ওয়েল ফর টেকনিক্যাল রিজন সেটা হয়তো সম্ভব হয়নি, বাট আমি চাচ্ছিলাম মাত্র কয়েকজন না, রাদার হাজার হাজার ছেলে মেয়ে যাতে জয়েন করতে হবে, ইয়াং ছেলে মেয়ে যাতে আপনাদেরকে দেখে ওইখানে যারা এন্টারপ্রেনার আছে ওনাদেরকে থেকে যাতে আরো নতুন ছেলে মেয়েরা উৎসাহিত হতে পারে, সেই জন্য আমি ওপেন স্পেসে করতে যাচ্ছিলাম। আনফর্চুনেটলি হয়নি, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা করব। আপনি যেটা বলছেন ওই ইচ্ছাটা আমারও আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নাফিসা তাসনিম
আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী, অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। অন্য আরেকটা মাইক দিতে হবে। আসসালামু আলাইকুম মাননীয় শিক্ষামন্ত্রী, আমি নাজিফা তাসনিম জাহরা। মাননীয় প্রধানমন্ত্রী হবে, অসুবিধা নেই। অসুবিধা নেই, কোনো প্রশ্ন বলুন, কোনো অসুবিধা নেই। Extremely sorry for the inconvenience. Absolutely fine, no problem. আমি নাজিফা তাসনিম জাহরা, কারেন্টলি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্কিটেকচার ডিপার্টমেন্টের 4th ইয়ারে অধ্যয়নরত হয়েছি। আমরা জানি যে বাংলাদেশ এখন অবকাঠামো উন্নয়নে অনেকটাই এগিয়ে আছে, তবে অন্যান্য দেশ যেমন ইউকে, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এর মতো কোনো ন্যাশনাল ডিজাইন কমিশন এখনো বাংলাদেশে এক্সিস্ট করে না, যেখানে আর্কিটেক্ট, আরবান ডিজাইনার, ইঞ্জিনিয়ার, সোশ্যাল সায়েন্টিস্ট, মিনিস্ট্রিজ একই প্ল্যাটফর্মে একত্রে ন্যাশনাল চ্যালেঞ্জেস ডিজাইনের থ্রুতে সলভ করার চেষ্টা করে থাকে। ইন রেসপেক্ট টু দ্যাট স্যার, আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি একটি জাতীয় ডিজাইন ইনোভেশন কমিশন গঠনের কথা বিবেচনা করতে পারে? শেষ আপনার প্রশ্ন? থ্যাংক ইউ, প্লিজ বসেন। আপনি কমপ্লিট করেছেন প্রশ্ন? জি স্যার। জি, থ্যাংক ইউ। আপনি কি সাবজেক্টটা বলেন? ন্যাশনাল আর্কিটেকচার। হ্যাঁ, আপনি যেটা বললেন যে মানে একটা ন্যাশনাল ইনস্টিটিউশন থাকবে যারা মোটামুটি ভাবে ডিসাইড করবে যে কিভাবে রাস্তাঘাটগুলো হবে বা কিভাবে হবে, তাই তো? বেসিক্যালি এখানে বিভিন্ন ইউনিভার্সিটি ও স্টার্টআপ ইকোসিস্টেম একত্রে তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার মানে এরকম কোন সুযোগ থাকে? এরকম সুযোগ টু বি অনেস্ট এভাবে এখনো আমরা চিন্তা করিনি মনে হয় বিষয়টাকে। তবে কয়েকদিন আগে একটি গভর্নমেন্টের একটি মিটিংয়ে আমরা আলোচনা করছিলাম এভাবে যে আমরা দেখছিলাম যে যেমন আপনার কোন একটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিতে যাচ্ছে, তো আমরা দেখলাম যে সেই প্রজেক্টে এলজিআরডি মিনিস্ট্রির কস্টিংটা একরকম, আবার ওয়ার্কস মিনিস্ট্রির কস্টিংটা একরকম, দুটোর মধ্যে সামঞ্জস্য নেই, অথচ দুটোই সরকারি প্রতিষ্ঠান, তাহলে আলাদা হবে কেন? হয়তো সামান্য একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু দ্য ডিফারেন্স ওয়াজ কোয়াইট বিগ। তো সেই জন্য তখন আমরা চিন্তা করলাম যে এটা এক জায়গায় আনতে হবে, কস্টিং তো নিশ্চয়ই একরকমই হবে, এত ডিফারেন্স থাকবে কেন? আপনি যেটা বলেছেন ডিজাইনের ক্ষেত্রে, এই জিনিসটাকেও বোধহয় একটা জায়গায় আমাদের আনা প্রয়োজন। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করছি যে হয়তো ভবিষ্যতে এরকম আমাদেরকে করতে হতে পারে যে যেমন ধরেন এখানে যদি এই বিল্ডিংটা নেই, আমরা যদি চিন্তা করি না এই বিল্ডিংটা আমরা করবো, সেক্ষেত্রে ঠিক আছে গভর্নমেন্টের বিভিন্ন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার আছেন, ওনারা তো একটা তৈরি করবেন ডিজাইন, কিন্তু এর বাইরেও আমরা আপনাদের মতন ইয়াং আর্কিটেক্ট যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য একটা ওপেন ইনভিটেশন থাকতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। এখনো এটা চিন্তার পর্যায়ে আছে, এখনো এগোনি, তবে যেহেতু চিন্তাটা শুরু হয়েছে নিশ্চয়ই আমি আশা করি যে এটা নিশ্চয়ই একটা শেপ আপ করবে, একটা শেপে যাবে নিশ্চয়ই ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবারে অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার মেহরাব আনোয়ারকে। মেহরাব আনোয়ার রোবোটিক্স ও মেকাট্রনিক্স বিভাগের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি খন্দকার মেহরাব আনোয়ার, ঢাকা ইউনিভার্সিটিতে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 4th ইয়ার স্টুডেন্ট। সো আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে বলা হলো যে বিভাগীয় শহরগুলোতে বেশ কিছু সুযোগ সুবিধা তৈরি করা হবে স্টার্টআপস অ্যান্ড এই ধরনের উদ্ভাবনী চিন্তার মানুষদের জন্য, কিন্তু জেলা পর্যায়ে কি এই ধরনের উদ্ভাবনী যা মানুষদের এবং স্টার্টআপস গুলোকে ইনফ্রাস্ট্রাকচার এবং আরো বিভিন্ন ধরনের যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়া যায় সেটা সরকার পৌঁছে দিতে কোনো পরিকল্পনা করছে কিনা? না, আমরা এখনই পরিকল্পনা করছি না, কারণ আপনাকে একটা জিনিস একটু বুঝতে হবে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের রিসোর্সের বিষয়টা আমাদেরকে সবাইকে একটু বুঝতে হবে। বিভাগীয় শহর পর্যন্ত করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আমরা এখানে যে ভিডিওটি একটু আগে দেখেছি, একটা ছেলে এবং একটা মেয়ে যে ফার্মিং নিয়ে যে কাজ করেছে, কিভাবে এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেটিং করবে, আমরা একটা ভিডিও দেখেছিলাম শুরুর দিকে।
তো ওখানে নিশ্চয়ই খেয়াল করেছেন একটা কথা ওখানে বলেছিল যে এই যে বিভিন্ন 35টা না 33টা জানি আছেন 35টার মতন এই যে শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে, এগুলোকে আমরা এখন কাজে ব্যবহার করতে চাচ্ছি। এখানে আমরা ফ্যাসিলিটিগুলো গড়ে তুলতে চাইছি। এখানে আমরা নতুন যারা এন্টারপ্রেনার আসবে, এরকম আইটি সহ বিভিন্ন জায়গায় কাজ করবে, ওখানে তাদেরকে আমরা এখন হয়তো অনেকেই আপনারা অল্প স্পেসের মধ্যে কাজ করছেন যেখানে ঠিকভাবে কাজ করা যাচ্ছে না, অথবা আপনি হয়তো হোস্টেলে থাকেন, আপনি হয়তো হোস্টেলে আপনার বিছানার উপরে বসে বসে আপনি কাজ করছেন, অথবা আপনি আপনার ছোট ভাই বা বোনের সাথে, বড় ভাই বা বোনের সাথে কোনো রকমের একটা টেবিল শেয়ার করে কাজ করছেন। তো এরকম কিন্তু কাজ করছেন, আপনাদেরকে এরকম কষ্টের মধ্যে ভোগ করতে চাই। অথবা আপনি হয়তো বলে টলে কারো কাছ থেকে হয়তো ওয়াইফাইটা আপনি কিছুক্ষণের জন্য সময় নিচ্ছেন, আপনি আপনার যতটুকু প্রয়োজন ডাটা আপনি হয়তো পাচ্ছেন না, আপনাকে হয়তো বলছে ঠিক আছে হাফ এন আওয়ার বেশি করতে পারবো না, এরকম থাকে না, এরকম হয়। তো আমরা যেটা করতে চাইছি এই আইটি পার্কগুলোকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাচ্ছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো, সো দ্যাট আপনি যদি কমফোর্টেবলি বসে নিজের মতন করে কাজ করতে পারেন। আপনার যেহেতু নেটওয়ার্কিং এর সমস্যা আছে, আপনাকে ওখানে আমরা ওই ব্যবস্থাটা করে দেবো, সো দ্যাট আপনি কন্টিনিউস আনইন্টারাপ্টেড আপনি ওয়াইফাই ওখানে পেতে পারেন। এইভাবে জিনিসগুলোকে আমরা আপাতত চিন্তা করছি। এটা বিভাগীয় পর্যন্ত আছে, এটা বিভাগীয়তেই আপাতত থাকুক। যখন দেখবো যে এরকম আস্তে আস্তে বাড়ছে, এন্টারপ্রেনার সংখ্যা বাড়ছে, স্টার্ট আপ এরকম ইয়াং ছেলেমেয়েরা বাড়ছে, তখন আমরা যখন জেলা পর্যায়ে যদি যেতে হয় বা উপজেলা পর্যায়ে, তখন আমরা ওটা ধীরে ধীরে যাবো। বাট আপাতত আমরা এখানেই রাখছি, কারণ রিসোর্সের একটা বিষয় আছে। তো ধন্যবাদ। আইটি পার্কে আমাদের যে আইটি পার্কগুলো করা হয়েছে এগুলোতে অনেক স্পেস আছে, অনেক স্পেস আছে। এখন আপনি যেহেতু রোবোটিক ইঞ্জিনিয়ারিং এ বোধহয় আপনি আছেন, আপনি যদি ওখানে এরকম এমনও হতে পারে যে আপনি বললেন যে আপনি ওখানে একটা রোবোটিক্সে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন ওখানে। সো আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গাগুলো এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার মতন একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দিব, সো দ্যাট আপনি ওখানে কোনো একটা রোবট তৈরি করতে পারবেন, যেটা হয়তো ফার্মিং এ হেল্প করতে পারে, যেটা হয়তো ট্রাফিং এ হেল্প করতে পারবে। এইভাবে আমরা চিন্তা করছি। ধন্যবাদ। তার মানে অবকাঠামো নয়, দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে এই সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবারে অনুরোধ জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহাদি হোসেনকে প্রশ্ন করার জন্য। কয় মার্কের পরীক্ষা হচ্ছে? কয় মার্কের পরীক্ষা হচ্ছে? ও আচ্ছা, এটা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহিদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পরিবহন সম্পাদক। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ে যে এআই এবং অটোমেশন এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা বিশ্বের বাজারে প্রতিযোগিতা করে তারা নেতৃত্ব দিতে চাচ্ছে। সেক্ষেত্রে বর্তমান সরকার এই সকল তরুণ উদ্যোক্তাদের জন্য কি পদক্ষেপ নিতে চাচ্ছে, এবং এই ক্ষেত্রে কি কোনো প্রকার যে বলা যায় ইন্টেন্সিভ স্ট্রাকচার যেরকম তৈরি করা, যেমন হচ্ছে সফট লোন, অথবা একবারে হচ্ছে সরকারি ফান্ড, অথবা আমাদের অন্য কোনো উপায়ে যে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা, এই ব্যাপারে সরকারের উত্তর জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের আমি আমার চিন্তাটা একটু আপনার সাথে শেয়ার করব, তারপরে হয়তো টেকনিক্যাল সাইডগুলো রেহান আসাদ আপনাকে বলবেন। খুব সম্ভবত গত পরশুদিন, আপনি যদি গত পরশুদিন নিউজগুলো দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের 3টা বাচ্চা ওয়ার্ল্ড এআই অলিম্পিয়াডে তারা যাচ্ছে কম্পিট করার জন্য। এর মধ্যে অলরেডি তারা কিন্তু আরো কতগুলো কম্পিটিশন পার হয়ে এসছে, ফার্স্ট হয়েছে। এশিয়াতে তারা গোল্ড মেডেল পেয়েছে, এখন ওয়ার্ল্ড অলিম্পিয়াডে তারা যাচ্ছে, কাজাখস্তান যাচ্ছে। তো আমরা কাজাখস্তানে যাওয়ার ব্যাপারে একটু তারা সমস্যায় পড়েছে, আমরা চেষ্টা করছি তাদেরকে দ্রুত ভিসা টিসা যে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাদেরকে ফান্ডও গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে যাতে তাদের সমস্যা না হয়। এর বাইরে তাদেরকে বিভিন্ন রকম এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে। যেহেতু তারা এআই, ওদের সাথে কথা বলেছি এবং ওখানে তার আগেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম। আমরা চিন্তা ভাবনা করছি যে ইনশাল্লাহ আমরা এই ইয়ে না হলে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা ঢাকায় যে এআই
হ্যাকাথন যে হয় এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব আমরা। আর এর বাইরে পলিসি সাপোর্ট যেগুলো, যেহেতু আইটি মিনিস্ট্রি, এখানে মিনিস্টার সাহেব আছেন এবং রেহান আসাদ অ্যাজ অ্যাডভাইজার, ওনারা এটা ডিটেল পলিসি সাপোর্টগুলো আপনাকে বলতে পারবেন। থ্যাংক ইউ। আমার পার্টটা শেষ, আপনি ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আপনি যেটা বললেন যে এআই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে, আমরা আপনার পান্থপথের এখানে আমাদের বিসিসি আপনার একটা বিল্ডিং ছিল যেটা জনতা টাওয়ার নামে পরিচিত, এটা আমরা রিনোভেট করছি এবং আমরা যেটা অলরেডি কাজ শুরু করেছি যে এআই অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট তৈরি করে দেবে তরুণ উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের জন্য। যে আপনি যদি দেখেন, এবং এটা নিয়ে আমরা অলরেডি বোধ জাপান এবং কোরিয়ার সাথে কাজ করতেছি। জাপান এবং কোরিয়াতে যেটা করেছে, তারা জিপিইউ বেসড আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে, এআই ইনফ্রাস্ট্রাকচার, যেখান থেকে আপনি কম্পিউটিং পাওয়ার, আপনি যদি ক্লাউড কিংবা কমার্শিয়ালি কিনতে যান যে পরিমাণ টাকা লাগে তার চেয়ে 50-60% চিপার, সেটা গভর্নমেন্ট সেই কম্পিউটিং পাওয়ার জিপিইউ বেসড প্রসেসিং ইউনিট তৈরি করে দিচ্ছে। সো আমরা এখানে আমরা চিন্তা করছি যে আমরা সরকারিভাবে ডেটা সেন্টার অ্যান্ড এআই বেসড জিপিইউ পাওয়ার ক্যাপাসিটি প্রসেসিং ইউনিট তৈরি করব, এবং এখানে ওয়ার্কিং স্পেস থাকবে যেখানে আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি সেখানে এসে কাজ করতে পারবেন, আপনি এআই রিলেটেড ইনোভেশন প্রজেক্ট করতে পারবেন কিংবা স্টার্টআপরা একসাথে কাজ করতে পারবে। সো ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা এই সেন্টারটা উদ্বোধন করার জন্য চেষ্টা করছি। হোয়াটস ভেরি ইম্পর্টেন্ট যে পৃথিবীর যে 2-3টা দেশ এসব ব্যাপারে রিয়েলি সাকসেসফুল হয়েছে এবং তারা যেভাবে তার স্টুডেন্টস এবং ইনোভেটার্স স্টার্টআপদের সহায়তা করছে, আমরা ওনাদের সকলের সাথে কথা বলে এইভাবে আমাদের সেন্টারটা ওপেন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এটা, এবং আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। ধন্যবাদ। ধন্যবাদ। এর সাথেই আমরা শেষ করছি আজকের এই মুক্ত আলোচনা পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে আমাকে বলেছেন যে এটা গত মার্চের পরীক্ষা। একজন শিক্ষক হিসেবে অনেকভাবে মূল্যায়ন করতে পারি, একটু আপনার অনুমতি চেয়ে নেই যে আমরা বিভিন্ন সময়ে অনেক সরকার প্রধানকে দেশে বিদেশে দেখেছি যে যখন প্রশ্ন আসে বা প্রশ্ন করলে শুধু আশ্বাস এবং নানা ধরনের অবাস্তব আমরা প্রমিস শুনতে পাই। একটা জায়গায় বোধহয় আপনাকে 170 প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দিলে এটা বায়াস হয়ে যাবে, অন্তত 90 দিব যে আপনি যেটাকে সত্য বলেছেন, যেটা আশ্বাস দেওয়ার প্রয়োজন সেটা দিয়েছেন, এবং যেটা না, এই সৎ সাহস দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকের এই দুটো পর্ব থেকে আমরা দুটি জিনিস শিখতে পারি। একটি হচ্ছে যে যারা এখানে তরুণরা বসে আছে বা যারা মিডিয়ায় এই মুহূর্তে দেখছে, যে স্বপ্ন এবং অধ্যাবসায় যদি থাকে তাহলে সামনে এগিয়ে যাওয়া যায়। সেখানে পুঁজি বা কোনো বাধাই বড় বাধা নয়। বিশেষ করে এই যে 4টি গল্প আমরা শুনলাম, এবং একটু পরে মাননীয় প্রধানমন্ত্রী আরো 20টি স্টল পরিদর্শন করবেন, সেটি আসলে প্রমাণ করবে যে আসলে যে কোনো চ্যালেঞ্জকে পিছনে ঠেলে সামনে এগিয়ে যাওয়া যায়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এ কারণে আমি 90 মার্কসের কথা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্যান্ট একজনকে সহায়তার কথা বলেছেন, এবং যেভাবে উনি কথাগুলো বললেন, যেভাবে উত্তরগুলো দিলেন, এবং মাননীয় উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী, তাতে আমরা নিশ্চিত হতে পারি যে কোনো তরুণদের যে কোনো ভাবনা, যে কোনো কল্পনা, তাদের সত্যিকারে সেখানে প্রমিস থাকে, প্রসপেক্ট থাকে, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা অব্যাহত থাকবে। আর সেটি যদি হয় তাহলে সত্যিকারেই তরুণরা হবে বাংলাদেশের গেম চেঞ্জার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। প্রাণবন্ত সেশনের জন্য উপস্থিত শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সেশনটি পরিচালনার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যারকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণদের উদ্ভাবনী ভাবনাকে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার সর্বদা বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে অনুদানপ্রাপ্ত 6টি নির্বাচিত স্টার্টআপের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার জন্য আমি অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি একে একে স্টার্টআপগুলোর নাম ঘোষণা করছি। নাম ঘোষণার পর অনুগ্রহ করে প্রতিনিধিগণ মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করবেন। প্রথমেই আসছেন নাফিস রায়হান চর্চা। বাংলাদেশের একটি এডটেক স্টার্টআপ চর্চা, যা এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার
প্রস্তুতির জন্য ব্যক্তিকেন্দ্রিক ও গেমিফাইড প্রশিক্ষণ প্ল্যাটফর্ম প্রদান করে। অভিনন্দন, তারা পাচ্ছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার চেক। অনেক অনেক অভিনন্দন। এবার ভেনোভা বায়ো ম্যাটেরিয়ালস, তারাও পাচ্ছে 10 লক্ষ টাকা। সাজিদুল ইসলাম মঞ্চে আসছেন। একটি উদ্ভাবনী স্টার্টআপ যা কলা গাছের বজ্র সহ প্রাকৃতিক কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব বায়ো ম্যাটেরিয়াল ও টেকসই পণ্য উন্নয়নে কাজ করে। অনেক অনেক অভিনন্দন। এই স্টার্টআপটিও পাচ্ছে 10 লক্ষ টাকা। এবার ইন্টারভিউ বস এআই, শারমিন আক্তার, কংগ্রাচুলেশনস। ইন্টারভিউ বস এআই বাংলাদেশে প্রতি বছর বিদেশগামী 7 লক্ষাধিক কর্মীর দক্ষতা ও উপসাগরীয় দেশগুলোর চাকরির চাহিদার মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করতে কাজ করছে। বাংলা ভিত্তিক ভয়েস ফার্স্ট এআই প্রযুক্তির মাধ্যমে এটি রিক্রুটিং এজেন্সি ও কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য সাক্ষাৎকার প্রস্তুতি, ভাষা প্রশিক্ষণ এবং চাকরি ভিত্তিক দক্ষতা অনুশীলনের একটি সমন্বিত প্ল্যাটফর্ম প্রদান করে। অভিনন্দন আপনাকে। ইন্টারভিউ বস এআই পাচ্ছে 5 লক্ষ টাকা। এবার বাজ শিল্ড, নিশাত জাহান নাদিরা, অভিনন্দন। বাজ শিল্ড একটি ইকো ফ্রেন্ডলি মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা যা বিশেষ আকর্ষক তরল ও নিধন উপাদানের মাধ্যমে মশাকে আকৃষ্ট, ফাঁদে আটকে এবং ধ্বংস করে। বিদ্যুৎ ছাড়াই 20 থেকে 25 দিন পর্যন্ত কার্যকর সুরক্ষা প্রদানকারী এই সমাধানটি হোটেল, হাসপাতাল, খামার, বস্তি এলাকা এবং ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চলের জন্য খুবই উপযোগী। এবার নিউজ সেভার, ধিলন রায়, অভিনন্দন আপনাকে। বাংলাদেশের একটি উদ্ভাবনী স্বাস্থ্য প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ যা চাহিদা ভিত্তিক অ্যাম্বুলেন্স ডিসপ্যাচ ও সমন্বিত অ্যাম্বুলেন্স সেবা প্ল্যাটফর্ম নির্মাণ করছে। রাইড শেয়ারিং সেবার আদলে পরিচালিত এই প্ল্যাটফর্মটি জরুরি চিকিৎসা পরিবহন ব্যবস্থাকে আরো দ্রুত, কার্যকর ও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে। অভিনন্দন নিউজ সেভার। এবারে এবং কারেক্ট, সারাফ লামিয়া, কংগ্রাচুলেশনস। তারাও পাচ্ছেন 1 লক্ষ টাকা। একটি এআই ভিত্তিক শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্ম যা শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও পরীক্ষা ব্যবস্থাপনাকে সহজ, দ্রুত এবং নির্ভুল করে। এর অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ওএমআর সলিউশন
পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন, ফলাফল প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণকে ডিজিটালভাবে পরিচালনা করতে সহায়তা করে। কংগ্রাচুলেশনস কারেক্টের পুরো টিমকে। এবার একটি বিশেষ ঘোষণা রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা 4 জনের কথা শুনেছিলাম স্টার্ট আপে, তাদের মধ্য থেকে একটি প্রতিষ্ঠানকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিশেষভাবে 10 লক্ষ টাকার অনুদান দিচ্ছেন। তারা হলেন রাফিহা ফ্যাশন হাউস। অভিনন্দন লুৎফুন্নেসা, অনেক অনেক অভিনন্দন, আপনার স্বপ্ন পূরণ হোক। রাফিহা ফ্যাশন হাউস মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষভাবে এই 10 লক্ষ টাকার অনুদান পেলেন। এবার আমি অনুরোধ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম মহোদয়কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেবার জন্য। আমি প্রভিসি স্যারদেরকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আইসিটি বিভাগের সাথে তরুণ উদ্যোক্তাদের সংযোগ, প্রয়োজনীয় রিসোর্স এবং সার্বিক সহায়তার লক্ষ্যে একটি নতুন ও কেন্দ্রীয় জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে এই নতুন জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মটি শুভ উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ মহোদয়কে।